নমস্কার। আজকের এই সিলেবাস কমিটির যে প্রথম বৈঠক, সেই বৈঠকে উপস্থিত আছেন আমার সহকর্মী উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী আইটি ডিপার্টমেন্টের মন্ত্রী শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয়। আছেন আমার দপ্তরেরই মন্ত্রী মহোদয় শ্রী কৌশিক চৌধুরী মহাশয়। আছেন উচ্চশিক্ষা দপ্তরের আমাদের মন্ত্রী মহোদয় শ্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা। আছেন আমাদের সিলেবাস কমিটির যিনি প্রমুখ ব্যক্তি, আসলে যার ঘাড়ে চেপে আমি যাতায়াত করি, ডক্টর দেবাশিস চ্যাটার্জি। আছেন আমাদের শ্রদ্ধার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী বিনোদ কুমার। আছেন কমিশনার শ্রী নিখিল নির্মল, এবং যিনি আমার দপ্তর থেকে এই সমস্ত বিষয়টাকে কোঅর্ডিনেট করছেন এবং আজকের এই পুরো আয়োজনের, এবং শ্রীমতী মুক্তা নার্জিনারি আমাদের যিনি সঞ্চালন করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তার বাড়ি আর আমার বাড়ি খুব পাশাপাশি। আছেন মশিউর বাবু, আছেন যার দপ্তরে আমরা আজকে বসেছি, এবং এখানে যারা বসে আছেন তারা সত্যি প্রকৃত অর্থে আমাদের শিক্ষা জগতের কুলীন ব্যক্তিরাই এখানে আছেন। সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। আমি জগন্নাথদার কথার পিছন থেকে শুরু করছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহেরও প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। চিত্ত যদি ভয় শূন্য না হয়, শির যদি উচ্চ না থাকে, জ্ঞান সেখানে মুক্ত হতে পারে না। সেই মুক্ত জ্ঞানের পরিবেশ আমাদের রচনা করতে হবে, এবং যার জন্য এত কিছু। তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে আসাটা খুব সহজ নয়। যেটা কল্যাণদা বলে গেলেন, নদী চলে গেলেও নদীর একটা রেখ থেকে যায়। সেই রেখটাকে সরানোর জন্য কিছু সময় যেমন প্রয়োজন, তেমনি প্রচেষ্টাও প্রয়োজন। তো সময় তো সময়ই দেবে, কিন্তু প্রচেষ্টাটা আমাদের করতে হবে, সেটা আমরা নিশ্চিতভাবে করব। সিলেবাস কেন প্রয়োজন? আমি আপনাদের প্রশ্ন করছি না, আমি আপনাদের প্রবচনও দিচ্ছি না। আমার মনে হয়েছে যেটা, সেটা আমি বলে যাই। আজকের দিনের ছাত্রকে আজকের এবং আগামী দিনের উপযোগী করে তুলবার জন্য যে পাঠ্যক্রম প্রয়োজন, সেটাকেই আমার মনে হয় সিলেবাস। অর্থাৎ আজকের ছাত্রকে আজকের এবং আগামী দিনের উপযোগী করে তুলতে হবে। তার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছুই আপনারা সাজেস্ট করবেন। তাতে আপনাদের যে শব্দাবলী প্রয়োগ করবার প্রয়োজন মনে হবে তা করবেন, যে বিষয় সেখানে সংযুক্ত করবার প্রয়োজন হবে বলে আপনারা বিবেচনা করেন সেটা করবেন। আমরা সিলেবাস কমিটির সদস্য হিসেবে আমাদের প্রথম যে করণীয় কাজ বলে আমার মনে হয়, সেটি হলো যেটাকে বলা হয় জেনারেশন গ্যাপ। সেই জেনারেশন গ্যাপটা আমাদের কিন্তু পূরণ করতে হবে নিজেদের সবার আগে। আমি আজকের দিনের শিক্ষক যেন হয়ে উঠতে পারি। আমি যদি আজকে 30 বছর আগের জায়গার শিক্ষক থেকে যদি আজকে আমি আজকের পাঠ্যক্রমকে বিবেচনা করি, সেখানে মনে হয় আমরা কোথাও গিয়ে ফেল পড়ে যেতে পারি। তো প্রথম, আমি এই সিলেবাস কমিটির সদস্য,
আমি এই সিলেবাস কমিটিতে আছি, আমি সিলেবাস রচনা করছি, আমার জেনারেশন গ্যাপটাকে আমার পূরণ করতে হবে। আমি কিন্তু 30 বছর আগের মতো করে আমি ভাববো না। যদি এই জায়গায় দাঁড়িয়ে সকলের কাছে আমার অনুরোধ, এই জেনারেশন গ্যাপটা আমাদের কিন্তু পূরণ করতে হবে। আমরা পারি সেটা। আজকের দিনে জেনারেশন গ্যাপ যদি কেউ সবচেয়ে সফলভাবে পূরণ করতে পারে, আমি সেটা অবশ্যই বলবো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বনামধন্য শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজ থেকে 40 বছর আগে যখন কেউ ল্যাপটপ ভাবতো না, তখনও তিনি ভাঙা কম্পিউটারে নিজের কাজ করে যেতেন। তিনি আজকের দিনে তার এই বয়সেও তিনি অত্যন্ত টেকসেভি। আমাদের অনেকের চেয়ে তিনি অনেক বেশি টেকসেভি। তো টেকনোলজি আমার ভালো লাগে না, টেকনোলজি আমার চলবে না, ওটা পছন্দ নয়, আমি হার্ড কপিতেই কাজ করব, এইরকম মানসিকতা নিয়ে আজকের সিলেবাস কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো সেই কারণে আমাদের এই জেনারেশন গ্যাপটাকে আমাদের মিটিয়ে দিয়ে আমাদের আরো বেশি এগিয়ে যেতে হবে। এবং আজকের যে জেন জি এবং জেন আলফা, তাদের যে মানসিকতা, তাদের মানসিকতা বুঝতে হবে। তারা সবকিছু আমাদের বিরুদ্ধে করছে, তাদের কোনো কিছুই ভালো নয়, তাদের প্রশ্রয় দেওয়া ঠিক নয়, এটা আমরা যদি ভাবি তাহলে কিন্তু আমরা তাদের উপরে কিছু চাপিয়ে দিব। তারাও যেন ভালোবাসতে পারে, এরকম কিছুর দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবার জন্য আমি সকলের কাছে অনুরোধ করছি। সিলেবাস কিভাবে কি করব আমরা, আমাদের অতিরিক্ত মুখ্য সচিব মহাশয় খুব সুন্দরভাবে বলেছেন। আমরাও জানি যে ব্রজেন্দ্রনাথ শীল, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, তিনি দর্শন পড়ছেন, অঙ্ক পড়ছেন, পরীক্ষায় এক সময়ে পড়ে গেছে। তিনি তার দাদাকে জিজ্ঞেস করছেন, আমি কোন বিষয়ে পরীক্ষা দেব? কি পাণ্ডিত্য! তাকে বলা হলো দর্শনে পরীক্ষা দাও, তিনি দর্শনে পরীক্ষা দিলেন। মাস্টারমশাই তার খাতার উপরে লিখতে বাধ্য হলেন। তিনি যে প্রশ্নের উত্তর লিখেছেন, তার এই উত্তর একটি স্বতন্ত্র গবেষণাপত্রের মর্যাদা লাভ করে। তো এই যে জায়গাটা, এটা কেন তৈরি হলো? তাকে যদি বলা হতো যে তুমি পড়তে পারবে না একই সঙ্গে দুটো সাবজেক্ট, তার এই মেধা আমরা খুঁজে পেতাম না। তো আজকের দিনে তেমন ছাত্র নেই, আজকের দিনে তেমন মাস্টার নেই, আজকের দিনে কিছুই নেই, এই বক্তব্য বলে কিছু হবে না। আজও তেমন ছাত্র আছে, আজও তেমন মাস্টারমশাই আছে, আজও তেমন দরদ আছে, আজও আছে। সেগুলোকে বের করতে হবে, সেগুলোকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, দেখতে হবে, তাদের নারিশ করতে হবে। আজকে যে ছাত্র ভূগোল পড়বে, সে কেন ফিলোসফি করতে পারবে না? সেটা আপনারা বিবেচনা করবেন। আমি আপনাদের উপরে সিদ্ধান্ত কিছু চাপাবো না। আমি প্রশ্নগুলো রাখছি, আমারও প্রশ্ন জাগে মনে, সে প্রশ্নগুলো আপনাদের সামনে রাখছি। আমাদের বিদ্যালয়ে, আমাদের ছোটবেলায় আমরা যখন পড়তাম, তখন গাড়ি ঘোড়া চড়াটাই আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ একটা উপায় হিসেবে মনে হতো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে আমরা এটা পড়েছি। আজকের দিনে গাড়ি ঘোড়া চড়াটা আমাদের কাছে কিন্তু অত বড় বিলাসিতা নয়। তো সে কারণে আজকের দিনে ছাত্রদের আমরা কোন মুখী করব, সে বিষয়টা দেখতে হবে। আমি একটা প্রস্তাব রেখে যাচ্ছি। যেমন এবছর আমি বিবেচনা করেছি, বিদ্যালয়ে আমরা ইঞ্জিনিয়ার্স ডে, এটা আমরা পালন করব। কেন করব? এ কারণেই করব যে ছাত্ররা অন্তত পক্ষে জানুক যে ইঞ্জিনিয়ারদের জন্য একটা দিন আছে, এবং ইঞ্জিনিয়াররা কি করে, তারা যে কি করে, এবং এন্টারপ্রেনাররা তাদের বিষয়ে সেখানে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সিলেবাসের মধ্যে, সেগুলো আমাদের কিন্তু দেখতে হবে। সরকারি চাকুরি সেটি একমাত্র মোক্ষ নয়। এটি যদি আমাদের কাছে মোক্ষের একমাত্র উপায় হয়, তাহলে কিন্তু সরকার, প্রতিটি সরকারই ব্যর্থ হবে। আমাদের এই সরকারও তা ব্যর্থ হবে।
কারণ আজকের দিনে এই 1.5 কোটি 2 কোটি আমাদের যুব সমাজকে সরকারি চাকুরির মধ্যে নিয়ে এসে তাদেরকে কর্মে নিযুক্ত করা এটি সম্ভব হবে না। তো তাহলে কি করতে হবে? ছাত্রদের মধ্য থেকে শুধু জব সিকার্স নয়, জব গিভার্স তৈরি করতে হবে। তার জন্য আমাদের পাঠ্যক্রমে কিছু থাকা দরকার। আমরা জানি যে ছাত্রছাত্রীরা সাধারণতই একটু চঞ্চল হয়, চপল হয়। তাদের সেই চপলতাকে, তাদের সেই চঞ্চলতাকে আমরা কিভাবে চ্যানেলাইজ করতে পারি সেটাকে আমাদের পাঠ্যক্রমে রাখতে হবে। আর পাঠ্যক্রমে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে, যেটা হলো রিজনিং। তার রিজনিং অ্যাবিলিটি কিভাবে বাড়তে পারে, অর্থাৎ তার চিন্তা শক্তিকে আমাদের কিন্তু নাড়াতে হবে। not to wash their brain but to torment them। তাদের ব্রেনে ঝাঁকুনি দিতে হবে। তুমি ভাবো, তোমাকে ভাবনার বিষয় দেওয়া হলো, সেখান থেকে তুমি ভাবো। ব্রেন ওয়াশ করে তার মধ্যে কিছু আমি প্রথিত করে দিলাম, সেটা একটা যান্ত্রিক রোবটের মতো তৈরি হয়ে যাবে। সে রোবটের মধ্যে যে ধরনের আমাদের প্রোগ্রাম থাকবে, সে সেইভাবে কাজ করে চলে যাবে। আমরা সেটা চাইছি না। আমরা চাইছি ব্রেন স্টর্মিং করুক এবং সেখান থেকে সে চিন্তা ভাবনা করে তার নিজের জায়গা তৈরি করুক। আমাদের আজকের দিনে পশ্চিমবঙ্গের তথা বেশি সেটা হলো মানব সম্পদ। সেই সম্পদকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটাই আমাদের এই সিলেবাস নির্ধারণ করবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের অনেক সরকার এই এডুকেশন সেক্টরটাকে ভাবে একটা নন প্রোডাক্টিভ সেক্টর। এডুকেশনে কোনো প্রোডাকশন হয় না, এটা একটা নন প্রোডাক্টিভ সেক্টর, এখানে যা দেওয়া যায় সেটাই বেশি। কিন্তু আপনাদের সামনে আমি আজকে জানাতে চাই, আমাদের বর্তমান সরকার এই এডুকেশন সেক্টরকে নন প্রোডাক্টিভ সেক্টর হিসেবে বিবেচনা করে না। এই এডুকেশন সেক্টর থেকেই ছাত্রদের মধ্যে জ্ঞান বুদ্ধির যেমন বিকাশ হয়, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, সমাজের প্রতি দায়িত্ববোধ, পরিবারের প্রতি দায়িত্ববোধ, সততা, নিষ্ঠা, সময়ানুবর্তিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটে এবং যে গুণগুলো পরবর্তীতে সমাজকে পরিচালিত করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে। সে কারণে বর্তমান সরকার এডুকেশন সেক্টরে যে অর্থ ব্যয় করা হয় সেটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচনা করে। আমরা সেই পথেই এগোচ্ছি। ছাত্ররা বড় হবে, ছাত্ররা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের আমরা যতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারবো সেটাই হবে আমাদের জন্য, মানে যত বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো সেটাই আমাদের সবচেয়ে বেশি সাফল্য। আমার কথা দীর্ঘ করব না আমি, আর দু একটি ছোট বিষয় আমি উল্লেখ করব। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের যেটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আমরা ছাত্রছাত্রীদের সামনে
অভিভাবক অভিভাবিকারা, এমনকি আমরা শিক্ষকরা অন্য আরেকজন শিক্ষকের দুর্নাম করতে দ্বিধাবোধ করি না। এটি আখেরে আমাদের ছাত্রদের মারাত্মক ক্ষতি করে। আমরা জানি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শিক্ষকের প্রতি শ্রদ্ধা আসে না তার জ্ঞান অনেক সময় ঠিকঠাক অধীত হয় না। তো আমাদের এই ধরনের নীতি শিক্ষার বিষয়েও সেই সমস্ত পাঠ্যসূচিগুলিতে যেন থাকে, এবং পাঠ্যসূচিতে যদি আমরা সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের জন্য যদি আমাদের কোনো মতামত বা বক্তব্য থাকে সেটাও যদি আমরা দিতে পারি, সেটাও আপনারা ভাববেন যে অভিভাবকদের জন্য আমাদের কোনো বক্তব্য আছে। নিশ্চয়ই তারা ক্লাসে আসবে না, তাদের জন্য যদি কোনো পুস্তিকা থাকে বা আমাদের বিদ্যালয়ের যে ব্রোশিওর দেওয়া হয় সেই ব্রোশিওরের প্রথম পাতায় যদি আমরা ছেপে দিতে পারি, সেটাও যদি আপনারা সুনির্দিষ্টভাবে দিতে পারেন, সেটাও হতে পারে। প্রাইমারি সেকশনের জন্য যে সিলেবাস হবে সেটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের এখানে প্রাইমারি স্কুলের কোনো শিক্ষককে আমরা নিয়োগ করিনি, আমরা পরবর্তীতে তাদের নিশ্চয়ই ইনক্লুড করব, তারা এই বিষয়টা জানবে। প্রথম শ্রেণীতে আমাদের সময় যেমন ছিল যে পাঠ্যসূচিগুলো বানানের ভিত্তিতে সেগুলোকে তৈরি করা হতো, তো আজকের উপযোগী করে বানানের ভিত্তিতে সেগুলো করবার যদি প্রয়োজন থাকে, যেটা কল্যাণদা বললেন যে তাহলে কন্টেন্ট গুলোও কিন্তু আজকের উপযোগী করে যদি লেখার প্রয়োজন হয় আপনারা লিখবেন। আমরা যেমন পড়েছি সুমন্ত যাবে সন্তোষপুরে, এবারে সুমন্ত সন্তোষপুরে যাবে, সেই ঘটনাটা আজকের দিনে যদি উপযোগী হয় নিশ্চয়ই রাখুন, কোনো আপত্তি নাই। কিন্তু সেই কন্টেন্টটা যদি দেখা যায় যে আজকের উপযোগী নয়, যেমন উনি বললেন দুধের সঙ্গে জল মেশানো, তো সেটাকে আজকের মতো করে আপডেট করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রমগুলো তৈরি করুন। তৃতীয় শ্রেণীতে আমরা কিন্তু অডিট করব, নিশ্চিতভাবেই তৃতীয় শ্রেণীতে আমরা অডিট করব, এবং সেখানে আমরা যেমন সেখানে থাকবে তিরস্কার এবং পুরস্কার উভয়েরই ব্যবস্থা আমরা রাখবো, এবং অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে। 10 জন ছাত্র আমার পড়তে পারে না, আমার বিদ্যালয়ে 100 জনের মধ্যে 10 জনের জন্য আমি 10 জন ঠিক করে দিলাম যে অমুক মাস্টার বুধবারে নিবে, অমুক মাস্টার বৃহস্পতিবারে ক্লাস নিবে, এটা চলবেই না। দীপক বাবু আপনার আন্ডারে এই 3 জন ছাত্র রইল, শম্ভু বাবু আপনার আন্ডারে এই 3 জন ছাত্র রইল, আপনি 6 মাসে বা 1 বছরে এদেরকে আপনি পড়াবেন, এই 3 জনই আপনার ছাত্র। সেই 3 জন যদি পড়তে পারে দীপক বর্মন পাস, সেই 3 জন যদি পড়তে না পারে দীপক বর্মন ফেল। এই অ্যাকাউন্টেবিলিটিটা আমি চাইছি। আরেকটি বিষয় আমি বলে শেষ করব, এবছর মাননীয় এসিএস সাহেবকেও বলবো বিষয়টা শুনতে। এবছর 5ই সেপ্টেম্বর আমরা একটি প্রবন্ধ প্রতিযোগিতা করতে চাইছি সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে। প্রবন্ধের বিষয় হবে কেমন হবে আমার স্কুল। ছাত্রছাত্রীরা সেটা লিখবে, তাদের কাছ থেকেও আমি একবার জানতে চাই, আমাদের সরকার একবার জানতে চায় যে তারা কেমন স্কুল চায়, এবং তাদের জেলা ভিত্তিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেগুলো আবার রাজ্য ভিত্তিক রাজ্যে সংগৃহীত করে আমরা সেগুলো নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থাপিত করব। তো সর্বোপরি দেবাশিস দার উপরে যে দায়িত্ব ন্যস্ত আছে, দেবাশিস দা অত্যন্ত সক্ষম ব্যক্তি, অত্যন্ত তার শক্ত কাঁধের উপরে আমরা অত্যন্ত ভারী বোঝা দিয়েছি, কিন্তু তারই উপরে বোঝা চাপানো যায়, যিনি সে বোঝা বহন করতে পারবেন। আমার দৃঢ় বিশ্বাস আছে সেই বোঝা তিনি বহন করতে পারবেন। তার নেতৃত্বে আমাদের সিলেবাস কমিটি একটি সম্পূর্ণ সিলেবাস তৈরি করুক, এবং সেই অন্ধকার দূরীভূত হোক। অসদমা সদ্গময়
তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতগময়। ওম শান্তি শান্তি শান্তি।